নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের নানামুখী বক্তব্য অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন মির্জা আব্বাস। রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সংস্কার হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে না, মন্তব্য শিল্প ও গণপূর্ত উপদেষ্টার। জুলাই আন্দোলনে সংহতি জানানোর প্রবাসীদের জন্য কাজ করছে সরকার, দুবাইয়ে জানালেন প্রধান উপদেষ্টা। মহিমান্বিত কল্যাণের রাত আজ শবে বরাত, বিশ্বাসী মানুষেরা নিজেকে নিবেদন করবেন সিজদায়। শীতের রুক্ষতাকে বিদায় করে প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, ফুল ফুটিয়ে বসন্ত নেমেছে ভালোবাসার মন ছুঁয়ে। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি শামীম আরামুন্নি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানামুখী বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দল। দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী লোক থাকায় সদস্য নবায়ন ও সংগ্রহের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩৬ জুলাইয়ে শহীদ হাসানের জানাজা শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার দাবিতে তাদের এই মিছিল। তথ্য সংগ্রহে সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, আমরা চলে যাচ্ছি তার কাছে। নিবিড়, কফিন মিছিল কি শুরু হয়েছে কিনা আর কি কি দাবিতে এই মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আসলে এখানে বাদ জুমা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে এই যে শহীদ হাসানের যে জানাজা সেটি কিন্তু আসলে শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি বলা যায় যে প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যে জানাজা সেটি আসলে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে যে শহীদ হাসান মিয়া তার যে মরদেহ সেটি আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সেটি তার পরিবারের সদস্যরা তার বাড়ি যেহেতু ভোলাই, তো সে ভোলাই নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই শহীদ হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পরে কিন্তু যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যারা আসলে এই গণহত্যার সাথে জড়িত যে সংগঠনটি, সেই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে এখানে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। তো আমরা যেমনটি দেখছি যে আসলে এই মুহূর্তে কিন্তু জানাজার যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে সম্পন্ন হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। এবং জানিয়ে রাখি যে শহীদ হাসানের বিষয়ে আমরা যেমনটি তথ্য পেয়েছি পরিবারের মাধ্যমে, যেমনটি জানতে পেরেছি, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে গত আগস্টের 5 তারিখ যখন দেশ যখন আন্দোলনে উত্তাল এবং আন্দোলনের এক নিবিড় সাহা আপনি আছেন সেখানে, কফিন মিছিলটি যখন শুরু হবে তখন নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে আমরা সংযুক্ত হব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ বিএনপি সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো সহযোগিতা চায় বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ফ্যাসিবাদ পতনে কোনো বিদেশি শক্তি নয়, দেশের মানুষের আত্মত্যাগেই শেখ হাসিনার পতন হয়েছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম ও দক্ষিণ বান্দরবান জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট
আহমেদ আজম খান জানান, আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার, সে অনুযায়ী দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর মধ্য দিয়ে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আয়োজনে কথা বলেন তিনি। এ সময় রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট এবং ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৯০-এর ছাত্র নেতারা। সেই রক্তঝরা দিনগুলোতে, অগ্নিঝরা দিনগুলোতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। ছাত্র সংগঠকরা একত্রিত হয়েছিলেন সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। দীর্ঘ লড়াই হয়েছে, ৯০-তে বিজয় এসেছিল, কিন্তু এরপরে আমরা দেখলাম আবার দেশের ফ্যাসিবাদ চেপে বসেছে। আমাদের মাঝখান থেকে জয়নাল জাফর দিবালী শাহ শহীদ হয়েছিল, কাঞ্চন শহীদ হয়েছিল। সেদিন তাদের রক্তের শিরিবে স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করলো এবং এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো। এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের সর্বশেষ রক্তদানের মধ্য দিয়ে আমরা পেলাম গণতান্ত্রিক বাংলাদেশ। ২৪-এর গণ অভ্যুত্থানকে আইনগত বৈধতা দেওয়া হয়নি বলে এখনও ভারত থেকে ষড়যন্ত্র করে বলা হচ্ছে বলে জানিয়েছেন সাবেক বিচারপতি FM আব্দুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, গণপরিষদ গঠন না করে নির্বাচন না দিলে তা বৈধতা পাবে না। সংবিধান পরিবর্তনের তাগিদও দেন তিনি। সে সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে সামনে গভীর সংকট অপেক্ষা করছে দেশের জন্য। তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বিগত ১৫ বছরে জনসাধারণকে কিভাবে আওয়ামী লীগ গুম ও খুন করেছে। এর দায়ে দলটি নিবন্ধন ও ব্যানার বাতিল করতে হবে। স্বৈরতন্ত্র, স্বৈরাচার শব্দগুলো খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে। আমরা প্রত্যেকবার বুকে রক্ত দিয়ে স্বৈরাচারকে আমরা বিতাড়িত করি। একটা মুক্ত আবহাওয়া সৃষ্টি হয় এবং সেই মুক্ত আবহে একটি রাজনৈতিক দলের পক্ষে যায়, তিনি এসে সরকারে বসেন এবং আবার স্বৈরতন্ত্র চালু হয়ে যায়। আমরা এই স্বৈরতন্ত্রের যে প্রবাহমান অবস্থা আমরা ১৯৭২ সন থেকেই দেখছি। আমরা স্বৈরাচার বিতরণ করি, কিন্তু স্বৈরতন্ত্রটা বিতরণ করতে পারি না। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এর সাইডলাইন বৈঠকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্যমন্ত্রী। ভিসা জটিলতা সহ বাংলাদেশের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলেও জানা গেছে। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত।
এবারের আমিরাত সফরে দেশটির স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিরাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা চালুর ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে। আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমিরাতের চাহিদা মতো বিদেশি কোম্পানির মাধ্যমে দেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। কারা কারা আসলে এই ধরনের স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। আমিরাতে জুলাই আন্দোলনে সংহতি জানানো প্রবাসীদের উন্নত জীবন, জনতা ব্যাংক সংস্কার ও বিমান ভাড়া কমাতে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। সেটা যাতে না হয় কখনো, বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, তাতে করে প্রবাসীরা উপকৃত হন। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশিদের মিছিল করায় ভিসা পরিবর্তন বন্ধ আছে দুবাইয়ে। প্রধান উপদেষ্টার এবারের সফরে অচিরেই ভিসা চালু ও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। মুসলমানদের বিশ্বাস এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। তাই মহিমান্বিত এই রাতে পরম করুণাময়ের অনুগ্রহ পাওয়ার আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির করবেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। এই দিন সন্ধ্যায় অনেকে কবরস্থানে যাবেন এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গাজীপুরে টঙ্গীর তুরাগের পাড়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হবে নিজামুদ্দিন মারকাজ অনুসারী বা সাত কান্দুলভি অনুসারীদের ব্যবস্থাপনায়। আয়োজন নিয়ে দেশি বিদেশি মুসল্লিদের কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ইকবাল আমাদের সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের লাখো লাখো মুসল্লি অবস্থান নিয়েছেন বিশাল ময়দানের চটের ছাউনির নিচে। ক্যাম্পে রয়েছে রান্নাবান্নার ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত সংখ্যক শৌচাগার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ময়দানে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সবাই পাচ্ছেন এই সেবা। ফ্রি ক্যাম্পে আসছি চিকিৎসা নেওয়ার জন্য, এখানে আমি চিকিৎসা নেব। ময়লা আবর্জনাগুলো একটু পরিষ্কার করলে আমরা একটু চলাফেরা করে শান্তি পাই, সুবিধা পাই। তাছাড়া সব কিছু সুবিধা আছে, এখন আর কোনো সমস্যা নাই। ইলেকট্রিক, বিদ্যুৎ, গ্যাস সব দিক দিয়ে সুবিধা আলহামদুলিল্লাহ। আগের চাইতে অনেক ইনশাআল্লাহ ভালো। সিটি কর্পোরেশন ছাড়াও পানির সরবরাহের জন্য জনস্বাস্থ্য বিভাগের 18টি গভীর নলকূপ থেকে সার্বক্ষণিক এমনকি প্রতি ঘন্টায় 24 লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে ইজতেমা ময়দানে। আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ 18টা নলকূপের মাধ্যমে আমরা সার্বক্ষণিক চলমান রয়েছে এবং 18টা নলকূপের মাধ্যমে ঘন্টায় প্রায় 24 লক্ষ লিটার পানি সরবরাহ বিদ্যমান চলমান রয়েছে।
আর তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে সারানোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের আছে। দেশি লাখ লাখ মুসল্লির সঙ্গে ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে টিন শেডে তৈরি আলাদা বিদেশি নিবাসে রয়েছেন প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ নানা দেশের কয়েক হাজার মুসল্লি। তাদের সুবিধার জন্য তাবলিগের মুরব্বীরা ছাড়াও মাঠে থেকে জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। তাদের অন্যান্য আশেপাশে খাবার সহ বিভিন্ন যে কোনো বিষয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, তারা এই খাবারের বিষয়ে সহ অন্যান্য বিষয়ে মনিটরিং করছেন এবং প্রয়োজন রোধে সেখানে মোবাইল কোড করার অনুমতি রয়েছে। ইজতেমা ময়দানের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও পর্যবেক্ষণ টাওয়ার, সিসি ক্যামেরা সহ থাকছে খিত্তায় খিত্তায় সাদা পোশাকের গোয়েন্দা কর্মী। 16 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। হাসিবা আলী বর্ণা, 71। ইজতেমার মাঠ থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ইজতেমা জুমার নামাজের পর আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? মুন্নি, জুমার নামাজ ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। জুমার নামাজ পড়িয়েছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ, এবং জুমার নামাজ শেষে কিন্তু এখন বয়ান চলছে। এখানে ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতের জন্য বয়ান করছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি এখন বয়ান করছেন এবং মুসল্লিরাও কিন্তু এখন ইজতেমার ময়দানে বয়ান শুনছেন, এবং এই বয়ানের পরে কিন্তু আসলে দোয়া মোনাজাত হবে এবং এখানে যে মুসল্লিরা রয়েছেন তাদের প্রত্যেক খিত্তায় খিত্তায় আলাদাভাবে তালিম হবে, এবং এই তালিম কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। এবং এরপরে আসলে আজকে যেহেতু শবে বরাতের ইবাদত বন্দিগি হবে বলেও কিন্তু এখানকার মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন। এখানে ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। কিছু জুমার নামাজের আগেই কিন্তু এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসেছিলেন, তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই ইজতেমাকে কেন্দ্র করে হামলার একটি আশঙ্কা রয়েছে, সে আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে লেখালেখি হচ্ছিল বলে তিনি জানাচ্ছিলেন, এবং এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তা মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে প্রস্তুতি রয়েছে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন মুসল্লিরা যেন নিরাপদে নির্বিঘ্নে তাদের এই বিশ্ব ইজতেমা পালন করতে পারে, আর সেই নিশ্চয়তা তারা দিচ্ছেন, এবং তার জন্য যা যা করা দরকার সে প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন। এবং মুসল্লিরা কিন্তু বলছেন যে তারা দেশ ও জাতির কল্যাণে তারা আসলে প্রার্থনা করছেন এবং প্রার্থনা করবেন, এবং আজকে শবে বরাতের ইবাদত শেষ করেও কিন্তু তারা ভেদাভেদ ভুলে সবাই মিলে যেন ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারেন সেই প্রত্যাশা রেখে কিন্তু তারা তাদের ইজতেমা শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাহিদুজ্জামান সাকিব, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন ইজতেমার মাঠ থেকে খবর নিয়ে শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, কফিন মিছিল কি শুরু হয়েছে কিনা, আর কি কি দাবিতে এই মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? মুন্নি, আসলে কারণটি যদি বলি, কারণটি কিন্তু সবারই জানা এবং সবার সামনেই কিন্তু গত জুলাই আগস্টে সেই ঘটনাগুলো ঘটেছে, এবং যে ঘটনার জেরেই কিন্তু আসলে একজন শহীদের মরদেহ দীর্ঘ প্রায় 7 মাস যাবৎ কিন্তু রয়েছে এই ঢাকা মেডিকেলের মর্গে, এবং সেই 7 মাস পরে কিন্তু আসলে পরিবার জানতে পেরেছে যে আসলে সেই যে শহীদ, সেই শহীদের নাম কি। তো আজকে কিন্তু আসলে কিছুক্ষণ আগে যে শহীদ হাসান, তার কিন্তু আসলে জানাজা অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা কিন্তু গতকাল তথ্য পেয়েছি যে আসলে গতকাল এই যে শহীদ হাসানের যে ডিএনএ পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষার পর কিন্তু আসলে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এবং তার পরিবারের সদস্যরা এই রাজু
রাজু ভাস্কর্য এসেছেন এবং এই যে কফিন নিয়ে যে মিছিলটি সেটি কিন্তু এখন ভিসি চত্বরে এসেছে এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা কিন্তু ঠিক একটি কারণই বলছেন যে আসলে যে কারণটি সবার জানা এবং সম্প্রতি জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনেও কিন্তু আসলে সেই কারণটি উঠে এসেছে যে আসলে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ সরকারের যে জনরোষে যে একটি আন্দোলন দমাতে তারা যেরকম নির্বিচারে গুলি বর্ষণ করে ছাত্র জনতাকে হত্যা করেছে এবং জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদনে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এবং তারই কিন্তু একজন এই আজকের এই শহীদ হাসান এবং যিনি আসলে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন এবং স্বৈরাচার পতনের পর যে আনন্দ মিছিলটি শুরু হয় যাত্রাবাড়ি এলাকায় সেই আনন্দ মিছিলেই কিন্তু আসলে অংশ নিয়েছিলেন এই শহীদ হাসান মিয়া এবং সেই আনন্দ মিছিলের ভেতরেই কিন্তু আসলে তৎকালীন যে পুলিশ সদস্যরা ছিলেন তারা কিন্তু আসলে গুলি চালান এবং গুলি চালানোর পর কিন্তু গুলিবিদ্ধ হন এই হাসান মিয়া এবং তারপর সেদিনই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং সে ঘটনার পর থেকে 7 মাস তার মরদেহ কিন্তু আসলে এই মর্গে ছিল এবং গতকালই কিন্তু আসলে তার পরিচয় যেটি নিশ্চিত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এবং তারপর কিন্তু আজকে জানা যায় এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে কিছুক্ষণ পর এবং তাদের যে দাবি যে গণহত্যার সাথে জড়িত যে সংগঠনটি অর্থাৎ আওয়ামী লীগ সেই সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা আজকে কফিন মিছিল করছে এবং কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এখন ভিসি চত্বরে এসেছে এবং এখানে আমরা দেখছি তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা কিন্তু স্লোগানে পুরো এলাকা কিন্তু তারা মাতিয়ে তুলেছেন। তাদের দাবি কিন্তু এই মুহূর্তে একটি, সেটি হলো ফ্যাসিস্ট এবং গণহত্যার সঙ্গে জড়িত যে দলটি অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই গণহত্যার সাথে জড়িত এবং তারা কিন্তু তাদের দাবি কিন্তু একটি অনতি বিলম্বে এই যে আওয়ামী লীগ সেই দলটিকে কিন্তু আসলে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং পুরো চিত্রটি যদি একটু বলি যে আজকের যে জানাজা অনুষ্ঠিত হলো শহীদ হাসানের, সেই শহীদ হাসান গুলিস্তানের একটি দোকানে কিন্তু তিনি কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তিনি আন্দোলনেও কিন্তু বেশ সক্রিয় ছিলেন এবং গত 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান ঠিক সেই খবরটি শোনার পরেই কিন্তু আসলে যাত্রাবাড়ি এলাকায় একটি আনন্দ মিছিল বের হয়। সেই আনন্দ মিছিলে সামিল হয়েছিলেন এই হাসান মিয়া এবং সেই আনন্দ মিছিলেই কিন্তু আসলে পুলিশ সদস্যরা গুলি বর্ষণ করে এবং সেই গুলিতেই কিন্তু আসলে গুলিবিদ্ধ হন এই হাসান মিয়া এবং তারপর কিন্তু সেদিনই তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর থেকে কিন্তু তার যে মরদেহ সেটি আসলে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয় এবং তাই এর কিছুদিন পর তার পরিবারের সন্ধান পান এবং তারপর কিন্তু আসলে ডিএনএ টেস্ট ছাড়া আসলে তার যে পরিচয় নিশ্চিত হওয়ার কোনো উপায় ছিল না, যার পরে কারণে আমরা দেখেছি যে তার ডিএনএ পরীক্ষা করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার পর গতকাল সেই রিপোর্টটি এসেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে যে তিনি আসলে হাসান মিয়া এবং তার গ্রামের বাড়ি ভোলায় এবং তিনি ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে তার যে লাশবাহী ফ্রিজিং ভ্যানটি সেটি আসলে এখানে এসেছে এবং এখান থেকেই যে শহীদ হাসান মিয়ার যে মরদেহটি সেটি আসলে এই ফ্রিজিং ভ্যানে তোলা হবে এবং এরপর নিবিড় সাহা আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে, সাথেই থাকবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। প্রকৃতি গাইছে ফাগুনের আগমনী গান,
এলো বসন্ত। নাগরিক উদযাপনে তাকে বরণ করে নিতে ৩১তম বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। আয়োজকরা জানান, ভয়াবহ বায়ু দূষণ আর প্রাকৃতিক বিপর্যয় কমাতে মানুষ প্রকৃতির সুরক্ষা করবে, তাকে ভালোবাসবে, এই জন্যেই এই আয়োজন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, বাহাদুর শাহ পার্ক, স্মৃতিস্তম্ভে অনুষ্ঠান চললেও এবার বাধার মুখে বন্ধ হয়ে যায় উত্তরার আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রঙের ফাগুন আর ভালোবাসার দিনে এবার জুলাই গণ অভ্যুত্থানের দ্রোহ ভালোবাসার গান। ঐতিহাসিক কলা ভবনের বটতলায় সমগীতের আয়োজনে পাহাড়ি এবং সমতলের সাংস্কৃতিক মেলবন্ধন হলো। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, পহেলা ফাগুন মনে করিয়ে দেয় এই দেশ কত বৈচিত্র্যের। বৈষম্যহীন জাতি গড়ার তাগাদায় বিপ্লব হলেও এখনও বৈষম্যবাদী রাজনৈতিক মতাদর্শ চর্চা শেষ হয়নি। যারা এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এখানে এক বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা দেখছি যে বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শ একটা মাথাচাড়া দিতে চেষ্টা করছে। এই বৈষম্যবাদী মতাদর্শ রাজনীতি কিংবা অর্থনীতির চিন্তা, সেটাকে প্রতিরোধ করাটাও আমাদের এই ভালোবাসার একটা বড় প্রকাশ। আর সাংবাদিক নুরুল কবির মনে করিয়ে দেন, স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা। সেই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবও গুরুত্বপূর্ণ। মধ্যে নানান রাজনৈতিক ভাবাদর্শ আছে, থাকবে, তো ভিন্নতা থাকবে, তার মধ্যে ঐক্যের প্রচেষ্টা চালাতে হবে এবং স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা আশা মানুষের তৈরি হয়েছে সেইটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে এই লড়াই চলতে থাকবে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা আরও বলেন, সমাজে নানা রাজনৈতিক মত থাকবেই, সবার মত এক করে সমাজে ঐক্য প্রতিষ্ঠার লড়াই চালিয়ে নিতে হবে। শারমিন মীরা, ৭১, ঢাকা। পহেলা ফাল্গুন মানে আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ হাজারো বৈচিত্র্যের দেশ। তাই এখানে সব মানুষের মতো এক করে বৈষম্যহীন জাতি গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে, বললেন জাহাঙ্গীরনগর বিশিষ্ট রাজনীতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। আর সাংবাদিক নুরুল কবির বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ করার আন্দোলন এখনও শেষ হয়নি। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ভালোবাসার রং আর বসন্তের ছোঁয়া সারা দেশে একসঙ্গে এনেছে উৎসবমুখর পরিবেশ। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য সব বয়সী মানুষ ফুল কিনছেন। সারা দেশের ফুলের দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। তবে দাম নিয়ে কেউ কেউ অভিযোগ জানালেও বিক্রেতারা জানান, ক্রেতা বাড়লে দাম আরও কমে যাবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস ঘিরে সকাল থেকে মানিকগঞ্জের ফুলের দোকানগুলোতে ভিড় দেখা যায়। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য নানা বয়সী মানুষ ফুল কিনেন। গোলাপের বিক্রি বেশি হলেও অনেকে বসন্ত বরণের জন্য কেনেন জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও গাঁদা। সব মানুষই চায় তার প্রিয় মানুষকে কিছু একটা ফুল দিয়ে তাকে খুশি করার জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য। প্রিয় মানুষদের জন্য ফুল কিনছি, তাদের সাথে একটি সুন্দরভাবে দিনটি উদযাপন করব। ফুল ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ফুলের প্রচুর মজুদ থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রি কম। কাস্টমারের আনাগোনাটা অন্য বছরের তুলনায় এবার একটু কম। অন্য বছর বিক্রি করতাম একটা গোলাপ 50 টাকা, 60 টাকা, এই বছর বিক্রি হচ্ছে 30 টাকা, 20 টাকা। ময়মনসিংহে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে নগরীর ফুলের দোকানগুলোকে সাজানো হয় রঙিন করে। যশোরের ফুলের দোকানেও ছিল ভিড়, তবে ক্রেতারা জানান, প্রচুর ফুল থাকলেও দাম বেশি নিচ্ছে বিক্রেতারা। তুলনামূলক একটু দামটা বেশি, অর্ধেকটা বিরাট নষ্ট হয়ে যায়, যার কারণে ফুল একটু বেশি দাম বেচতে আসছে। বরিশালে উপহার দেওয়ার জন্য ফুল কিনতে আসেন তরুণ তরুণীদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ। পহেলা ফাল্গুন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, দুটো উপলক্ষে ফুল নিতে আসছে। আমি ফুল কিনলাম আমার স্ত্রীর জন্য, মোটামুটি ভালো সাড়া পাওয়া যাইতেছে, বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। এদিকে সিলেট নগরীর বিভিন্ন ফুলের দোকানে হরেক রকমের ফুল সাজিয়ে রাখা হলেও ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর ফুল বিক্রেতারাও। সকাল থেকে বাহারি ফুলের পসরা সাজাতে ব্যস্ত দোকানিরা। গোলাপ, হলুদ আছে, পিঙ্ক আছে, লাল আছে, চন্দ্রমল্লিকা আছে, সাদা কালো গ্যালোডি আছে। গতবারের থেকে ব্যবসা খুব মোটামুটি ভালো না, এবার ব্যবসা এই বছরে খুবই খারাপ দেখতেছি। যেটা মনে হলো ফুলের দাম রিজনেবল আছে। বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে দুই উৎসব ঘিরে ভোলার ফুল বাজারও ছিল রমরমা। শারমিন স্বপ্না, ৭১। বসন্ত ও ভালোবাসা দিবসে শত শত মানুষ ভিড় করেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। আগুনরাঙা শিমুল বাগানে যেতে মানুষকে জয় করতে হয়েছে যোগাযোগের প্রতিবন্ধকতা, তবুও মানুষ গেছেন সেখানে। এই মুহূর্তে শিমুল বাগান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, কি পরিমাণ মানুষ এখানে এসেছে, কি বলছেন তারা, এবং এত দূর পাড়ি দিয়ে মানুষ সেখানে গেছে, শিমুল বাগান ছাড়া আর কি দর্শনীয় বিষয় সেখানে আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে সুনামগঞ্জের যে জয়নাল শিমুল বাগানের দর্শনার্থীর খবর জানাচ্ছিলাম। জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু শিমুল বাগানে উপচে পড়া ভিড় রয়েছে। বিশেষ করে দর্শনার্থীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। আমি যদি বলি, একেবারে তরুণ তরুণী থেকে বিভিন্ন বয়সের লোকেরাও কিন্তু এই মুহূর্তে শিমুল বাগানে আছেন। আমার ঠিক পেছনটাতেই দেখতে পাচ্ছেন যে এখানে শিমুল বাগানের যে কৃত্রিম ভাবে লাভ তৈরি করে আসলে এখানে তারা ছবি তুলছেন শিমুল বাগানের গাছের সাথে। এছাড়াও যদি আমি জানানোর চেষ্টা করি, চতুর্দিকে দর্শক আর দর্শক। এই জায়গা ঘোরার পরে কিন্তু তারা পার্শ্ববর্তী নীলাদ্রি লেক এবং পারেক টিলা এবং লাকমাচড়াতে যাবেন। অর্থাৎ বলা যায় যে এই তাহিরপুরের আজকে শিমুল বাগান এবং আশেপাশের পর্যটন এলাকা ঘিরে এক ধরনের অন্যরকম আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে শিমুল বাগানের যে রক্তিম আভা, যারা পর্যটকরা আসছেন তাদের মধ্যে অনবদ্য একটি অভিজ্ঞতা। তারা বলছেন মুগ্ধ হচ্ছেন। দর্শকরা বলছেন, দর্শনার্থীরা বলছেন তারা যে আসছেন বিভিন্ন জায়গা থেকে, রাস্তার যে দুর্গম রাস্তা, এতে তাদের প্রতিবন্ধকতা হলেও বাগানে আসার পরে তাদের মন আসলে জুড়িয়ে গেছে। এবং তারা বলছেন প্রতি বছর এখানে যারা আয়োজকরা আছেন তারা বিভিন্ন ধরনের এই সময়টাতে যদি বিশেষ আয়োজন রাখতে পারেন তাহলে হয়তো এই ভ্রমণ বা যারা আসেন পর্যটকদের জন্য আরো সুবিধা হবে। আমি কথা বলেছিলাম এখানকার মালিক পক্ষের সাথে, তারা বলছেন যে তারা পর্যটকদের সুবিধার্থে নিরাপত্তা, খাবার দাবার, আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আগামীতেও সেটি তাদের অব্যাহত থাকবে এবং তারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে এবছর আসলে পর্যটক বেশি এসেছেন। তো এই ছিল সুনামগঞ্জের শিমুল বাগান থেকে সর্বশেষ খবর। মনে শহীদ নূর, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। দর্শক, বসন্ত ভালোবাসা দিবসে শত শত মানুষ ভিড় করেছে সুনামগঞ্জের শিমুল বাগানে, সেখান থেকে আমাদের সহকর্মী শহীদ নূর যুক্ত ছিলেন। আজ সুন্দরবন দিবস। সুন্দরবন সংলগ্ন উপকূলের বাসিন্দারা 14 ফেব্রুয়ারি দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করেন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সহ উপকূলীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে। সুন্দরবন দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে খুলনার সুন্দরবন একাডেমি। সুন্দরবনের ইম্প্যাক্ট জোন হিসেবে পরিচিত বনের পার্শ্ববর্তী 5টি জেলার 17টি উপজেলায়ও সচেতনতামূলক নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালি, মানববন্ধন ও আলোকচিত্র প্রতিযোগিতা রয়েছে। এবার সুন্দরবন দিবসের প্রতিপাদ্য বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন। তবে 23 বছরেও জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনে সরকারের সাড়া মেলেনি, যদিও আয়োজকরা 2 দশক ধরেই সরকারের কাছে জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনের দাবি জানিয়ে আসছেন। আয়োজকরা বলছেন, জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালন করা হলে সুন্দরবনের গৌরব বাড়বে এবং তা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। এতে সুন্দরবন সংরক্ষণেও সুবিধা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক লাঞ্ছনা ও ধর্ম অবমাননার দায়ে 11 জন নারী সহ 12 জনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড
অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় আইন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ওই ঘটনায় আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও সভায় ধর্ম অবমাননার দায়ে একজনকে 2 বছরের জন্য এবং আরেকজনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। দর্শক, পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল চলছে। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তারও কোনো নিশ্চয়তা নেই যে পা কেটে ফেলতে হয়েছে, সে পা কৃত্রিমভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা না। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা, সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দরভাবে কবিতার ছন্দে। এরপরেও তাদের লজ্জা নাই। তোরা যদি ভালো কাজ করতিস, তোরা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারে মেরে কথা বলতেন। আপনি কোথায় এখন? তাহলে এটা তো বড় মানে কি, রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে, রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে, খোলামকুচি বানিয়েছে এরা রাষ্ট্রকে। আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয়, উস্কানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে পাশাপাশি আমাদের এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তারা এই বিতর্ক তো নিয়ে আসছেন, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নেই, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম। দর্শক, পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল চলছে। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন। Marcel refrigerator inverter